স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড বলছে ডিবি। সাবরিনা সহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট। এবং পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। চলতি বছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়। করোনার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজির সাবরিনা ও আরিফের বিচারের প্রক্রিয়া শুরু হলো। আজ এ মামলায় ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায়, আসামিদের সর্বোচ্চ শাস্তির জন্য আইনি লড়াই করবেন তারা। মামলার তদন্তভার গ্রহণের ১ মাসেরও কম সময়ের মধ্যে আলোচিত জেকেজির প্রতারণার মামলার অভিযোগপত্র জমা দিল গোয়েন্দা পুলিশ। বুধবার মুখ্য মহানগর হাকিম আদালতে রিপোর্ট জালিয়াতিতে ব্যবহৃত কম্পিউটার সহ যাবতীয় আলামত জমা দেওয়া হয়। অভিযোগপত্রে ডাক্তার সাবরিনা ও আরিফ সহ ৮ জনের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানো হয়। ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিশেষ করে এখানে সাবরিনা এবং আরিফ তারাই আসলে মূল যে প্রতিষ্ঠানের হর্তাকর্তা হিসাবে। জেকেজি কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়তো প্রাতিষ্ঠানিক দুর্বলতার সুযোগ ওরা নিয়েছে। তার নিবন্ধন ছিল না তাদের। এই বিষয়গুলোকে এরপরও অনুমতি দেওয়া বা তাদেরকে কাজে নামানো, এটা মনে একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই করবেন তারা। কোনোভাবেই যেন এরা কোনো আইনে ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে, সেটা আমাদের অবশ্যই। রাতের সময় আরও থাকছে। সাগরে ঝাঁকে ঝাঁকে জালে পড়ছে ইলিশ। হাঁক ডাকে সরগরম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র। নিষেধাজ্ঞার সুফল বলছেন সংশ্লিষ্টরা। ৪ মাস পর দেশের অধস্তন আদালত খুললেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সুপ্রিম কোর্টের নির্দেশনা। ন্যূনতম কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও দেখা যায়নি। এজলাসে একসঙ্গে ৬ জনের বেশি আইনজীবী প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও গাদাগাদি করে প্রবেশ করতে দেখা গেছে। জীবাণুমুক্ত করে এবং তাপমাত্রা মেপে আইনজীবী ও বিচার প্রার্থীদের আদালতে প্রবেশ করানোর কথা থাকলেও তা মানা হয়নি। মাস্ক ব্যবহারেও অনীহা দেখা গেছে অনেক আইনজীবীর মধ্যে। বিষয়টি স্বীকার করেছেন আইনজীবীরা। আদালত সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন না হলে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়। দেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩,২৬৭ জনে। গত ২৪ ঘন্টায় ১১,১৬৩ জনের নমুনা পরীক্ষায় ২,৬৫৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১,৯৬৪টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে গত ২৪ ঘন্টায় ১১,১৬০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা ১২,১২,৪১৬টি। এ পর্যন্ত শনাক্ত ২,৪৬,৬৭৪ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৩.৭৮%। এ পর্যন্ত সুস্থ ১,৪১,৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪৬%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৮ জন। করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে জাপান। বিষয়টি সে দেশের সংসদে পাশ হয়েছে বলে শেখ হাসিনাকে টেলিফোনে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার দুপুরে দুই শীর্ষ নেতা অন্তত ২৫ মিনিট টেলিফোনে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। এ সময় শেখ হাসিনা করোনা মোকাবিলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে কোভিড সংক্রমণ প্রতিরোধক বিভিন্ন সরঞ্জাম পাঠানোর জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন দু নেতা। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন বলে শেখ হাসিনাকে আশ্বস্ত করেন শিনজো অ্যাবে। এছাড়া নতুন বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করার বিষয়েও গুরুত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা। করোনা সংকটে যখন দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পেই থমকে আছে, তখনও পুরোদমে কাজ চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরে। এরই মধ্যে ভৌত অবকাঠামোর কাজ এগিয়েছে ৩০% বেশি। সংশ্লিষ্টদের আশা, এবছরে দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। নির্ধারিত সময়ে কাজ শেষ হবে জানিয়ে ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছে মন্ত্রণালয়।
সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় দেবাশিস রায়ের 2 পর্বের ধারাবাহিক। আজ দেখুন প্রথম পর্ব। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে এই করোনা পরিস্থিতিতেও। দিন রাতের ব্যবধানে বিশাল কর্মযজ্ঞে ক্রমেই পাল্টে যাচ্ছে রূপপুরের সার্বিক চিত্র। সমান তালে এগিয়ে চলেছে পরমাণু বিদ্যুতের 2টি ইউনিটের মূল নির্মাণ প্রক্রিয়াও। প্রথম ইউনিটের ভৌত অবকাঠামো অনেকটাই এগিয়েছে। জানা গেছে এবছরের শেষ নাগাদই বসানো হবে পরমাণু চুল্লির প্রাণ হিসেবে পরিচিত রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। করোনা সংকটে কাজে কিছুটা সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলেই এগোচ্ছি আমরা। এইটার উপরে যে ডোমটা বলবে সেটা আমরা 3 পার্টে তৈরি করে বড় যে ক্রেনটা দেখতে পাচ্ছেন এই ক্রেনের মাধ্যমে আমরা এই রিঅ্যাক্টরের উপরে এটা বসায় দেব। 2017 সাল থেকে শুরু হওয়া মূল নির্মাণ কাজের 68 মাসের মধ্যেই শেষ করার কথা এই প্রকল্পটির। মন্ত্রণালয়ের দাবি, ব্যয় বাড়ার কোনো শঙ্কা নেই এখন পর্যন্ত। যত গুরুত্বপূর্ণ এলটিএম ইকুইপমেন্ট বাংলাদেশে আসার কথা এই বছরের মধ্যে সবগুলি আসছে। ফাইন্যান্সের দিক থেকে আমরা অ্যারাউন্ড 30% আমাদের ইতিমধ্যে এক্সপেন্ডিচার হয়ে গিয়েছে। প্যান্ডামিক কোনোভাবে এফেক্ট করে নাই আমাদের, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করেছি। আমরা যেভাবে টাইম ফ্রেমগুলো তৈরি করেছিলাম ঠিক সেইভাবে আগাচ্ছি। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত দেশের সর্বোচ্চ ব্যয়বহুল এই বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হবে নিউক্লিয়ার প্রযুক্তির অত্যাধুনিক সংস্করণ VVER 1200 টাইপ রিঅ্যাক্টর। করোনা মহামারীর প্রেক্ষাপটে বিশ্বের মতো বাংলাদেশেও অর্থনীতি সহ সামগ্রিক খাতেই কম বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সংক্রমণ আতঙ্ক মাথায় নিয়েও এই প্রকল্পের কাজ একদিনও থেমে থাকেনি। সংশ্লিষ্টরা বলছেন 2023 সাল নাগাদ প্রথম ইউনিট এবং 24 সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হবে এখান থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। রাতের সময় আরও থাকছে। বাংলাদেশ ফুটবল দলে করোনার থাবা, বিশ্বনাথ সহ আক্রান্ত 4 খেলোয়াড় পাঠানো হয়েছে আইসোলেশনে। বর্ষা এলেই সুনামগঞ্জে গলার কাঁটা হয়ে ওঠে সুরমা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ভাসিয়ে দেয় পথঘাট, বিভিন্ন স্থাপনা সহ বাড়িঘর। পৌর মেয়র বলছেন শহর রক্ষা বাঁধ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর পানি উন্নয়ন বোর্ডের অভিযোগ, প্রকল্প তৈরি করেও দখলদারদের কারণে শহর রক্ষা বাঁধ দেওয়া সম্ভব হয়নি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্র শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শতাধিক বছরের সুনামগঞ্জ পৌর শহরে আতঙ্ক সুরমা। সুরমা নদীর গা ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে শহরটি গড়ে উঠলেও বর্ষায় গলার কাঁটা হয়ে দাঁড়ায়। সুরমার পানিতে পথঘাট, বাড়িঘর তলিয়ে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি করে। প্রতি বছর দুর্দশার মধ্যে বর্ষা পার করে পৌরবাসী। এ অবস্থায় আতঙ্কের মধ্যে আছেন পৌর মেয়রও। নদী যেভাবে ভাঙতেছে, শহরটা ভেঙে যাচ্ছে। শহর রক্ষা করাটা আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে প্রায়োরিটিটা প্রথম পর্যায়ে দেওয়া প্রয়োজন। শহর রক্ষায় পরিকল্পনা হচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু কাজ কিছুই হয়নি। বাঁধের জরুরি ব্যবস্থা করতে হবে এবং বাঁধের পাশাপাশি যাতে সেই ধরনের বাঁধ হয়, টিপসই বাঁধ, এটা দেখতে হবে। শহর রক্ষা বাঁধ ছাড়া এই শহরকে এই জলাবদ্ধতা থেকে বা বন্যার হাত থেকে রক্ষা করার উপায় আছে বলে আমি মনে করি না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, 2007 সালে শহর রক্ষা বাঁধের পরিকল্পনা নদীর পাড়ের দখলদারদের কারণে আলোর মুখ দেখেনি। প্রোটেক্টিভ ওয়ার্ক প্লাস শহর রক্ষা বাঁধের একটা কম্পোনেন্ট ছিল, প্লাস রেগুলেটরের কম্পোনেন্ট ছিল। আমি যতটুকু জানি যে ওই জায়গাটা ওই সময় পাওয়া যায়নি, বিধায় ওই শহর রক্ষা বাঁধটা করা যায়নি। 22 বর্গ কিলোমিটারের সুনামগঞ্জ পৌরসভা স্থাপিত হয় 1919 সালে। 1.5 লাখ পৌরবাসীর সুরক্ষায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনা বিগত 2 দশক ধরে ঝুলে আছে। ফলে প্রতি বছর বর্ষা এলেই পৌরবাসী আতঙ্কের মাঝে দিন কাটায়। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছেন সকলে। সুনামগঞ্জের লঞ্চঘাট থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহ অনেক বেড়েছে, কমেছে দামও। পর্যাপ্ত ইলিশ আসায় খুশি ব্যবসায়ীরা। এটা সরকারের নেওয়া নানা কার্যক্রমের সুফল বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট।
টানা ৬৫ দিন সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, ঢেলা, টোনা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য প্রজাতির মাছ। সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসতে শুরু করেছে এসব মাছ। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশের মন ৩০ থেকে ৩৬,০০০ টাকায় বিক্রি হচ্ছে। সাগরে পর্যাপ্ত মাছ পাওয়ায় দারুণ খুশি জেলেরা। অনেক ভালো মাছ পাইতেছি, বড় বড় সাইজের মাছ পাইতেছি। এভাবে হইলে আমরা একটু ভালো চলতে পারবো। ৮ দিন জাহাজ আছে, মোটামুটি এখন ভালো মতো চলতে আছে। জেলা মৎস্য কর্মকর্তার মতে অবরোধের কারণে ইলিশের সরবরাহ অনেক বেড়েছে। আমাদের ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে ইলিশ সহ অন্যান্য যে প্রজাতির মাছ আছে, ৪ শতাধিক প্রজাতির মাছ আছে সমুদ্রে, এই মাছ তাদের প্রজনন করতে পারবে, মাছের উৎপাদন সমুদ্রে আরো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জেলায় ১ লাখ জেলের মধ্যে নিবন্ধিত ৪৮,০০০ জেলের সবাই ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারি চাল সহায়তা পেয়ে থাকেন। সময় সংবাদ, পটুয়াখালী। কোভিড পরিস্থিতিতে ইউরোপের ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় পর্তুগাল আর নেই বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বাভাবিক হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল। তবে দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ছে জার্মানি, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশে। বিস্তারিত জানাতে লিসবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। জাফর, আমরা যদি ইউরোপের করোনা ভাইরাসের পরিস্থিতি পর্তুগালের কথা দিয়ে শুরু করি তাহলে কিন্তু পর্তুগাল তাদের যে দুরবস্থা সেটি থেকে কিন্তু অনেকটা বের হয়ে এসেছে সে কথা কিন্তু বলাই যায়। কেননা আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে সংক্রমণের যে হার সেটি কিন্তু যথেষ্ট কমেছিল এবং দীর্ঘদিন পর মৃত্যুশূন্য পর্তুগাল দেখেছিল। গতকালকে সেটি ছিল এবং আজকেও কিন্তু মাত্র একজন মানুষের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায় আমরা দেখেছি। আর আক্রান্তের সংখ্যাও কিন্তু ২০০-র নিচে, অর্থাৎ ইউরোপে নিরাপদ দেশের তালিকায় কিন্তু পর্তুগাল উঠে এসেছে, সেটি পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জানিয়েছে। অন্যদিকে আমরা যে দৃশ্যমান পরিবর্তনগুলোর কথা বলি সেই দিকটি যদি আমরা বলতে চাই তাহলে বলবো যে পর্তুগালে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, কেননা হচ্ছে যে সংক্রমণ পর্তুগালের নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে পর্তুগাল থেকে যেসব প্রবাসী বাংলাদেশিরা দেশে গিয়ে কোভিড পরিস্থিতির আগে আটকা পড়েছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে যে 15 আগস্টের পর মোটামুটি সবকটি এয়ারলাইন্স যেগুলি আর কি ঢাকা থেকে পর্তুগাল এসে থাকে, অর্থাৎ আমরা জানি যে দুবাই বা কাতার হয়ে অধিকাংশ ফ্লাইট বা ইস্তাম্বুল হয়ে কিন্তু পর্তুগালে 3টি ফ্লাইট চলাচল করে থাকে। সেই ফ্লাইটগুলির চলাচল কিন্তু স্বাভাবিক হতে যাচ্ছে 15 আগস্টের পর থেকে। অন্যদিকে আমরা যদি প্রতিবেশী বিভিন্ন দেশগুলির কথা বলি, প্রতিবেশী কয়েকটি দেশে কিন্তু নতুন করে আবার সংক্রমণ বেড়েছে এবং সেই বাড়তি সংক্রমণ কিন্তু নতুন করে দেশগুলিকে কিন্তু বিপাকে ফেলছে। আমরা স্পেনে সংক্রমণ বাড়তির কথা বলছিলাম, আমরা যদি বলি যে এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে রয়েছে কিন্তু রোমানিয়ায় কিন্তু গত 24 ঘন্টায়ও 41 জন মানুষের মৃত্যু কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে আক্রান্ত হয়েছে প্রায় 1,500-এর মতো মানুষ। অন্যদিকে জার্মানি, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম এই 3টি দেশেই কিন্তু 3 শতাধিক করে মানুষ গত 24 ঘন্টায় নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং সেখানে আমরা যদি বলি পোল্যান্ডেও কিন্তু 600-র বেশি আক্রান্ত হয়েছেন নতুন করে এই 24 ঘন্টায়। তো এই কটি দেশ কিন্তু নতুন করে তাদেরকে ভাবতে হচ্ছে। আমরা দেখছিলাম যে সব কিছু বা প্রথম ধাপের যে ক্ষতি সেটি কাটিয়ে ইউরোপ একটি স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে চলে এসেছিল বা আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু এখনও রয়েছে। তারপরেই কিন্তু নতুন করে এই দ্বিতীয় ধাপের সংক্রমণ কিন্তু দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অন্যদিকে আমরা যদি বলি যে এই অবস্থার মধ্যে দিয়েই কিন্তু ইউরোপ স্বাভাবিক জীবনে ফিরছে, কেননা পিছু হটার আর সুযোগ নেই। তবে ইউরোপের সাথে বিশ্বের বিভিন্ন দেশের যে সংযোগ বা উড়োজাহাজ চলাচল, আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে এখনও বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক দেশেই কিন্তু সংক্রমণের বাড়তি হার থাকায় কিন্তু ইউরোপের সাথে সেসব দেশের যে চলাচল সেটি এখনও কিন্তু নিষেধ রয়েছে। অন্যদিকে ভিসা ইস্যুর প্রক্রিয়াও কিন্তু অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে। আমরা জানি যে পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালের দূতাবাস দিল্লিতে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস কিন্তু নির্দিষ্ট কিছু ভিসা ইস্যু করছে নতুন করে। অন্যদিকে নতুন করে যেসব ভিসা প্রত্যাশীরা রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী যারা এই সামনের যে শিক্ষা সময়ে পর্তুগাল এসে তাদের শিক্ষা কার্যক্রম শুরুর কথা ভাবছিলেন বা বিভিন্ন জব ভিসার ক্ষেত্রে যে ভিসাগুলি দেওয়ার কথা ছিল সেই নতুন কোনো ভিসা কিন্তু দিল্লি থেকে পর্তুগিজ দূতাবাস ইস্যু করছে না। সেক্ষেত্রে এখনও কিছু জটিলতা রয়েছে। তবে এই সব জটিলতার মধ্যেই যেটা বলতে হয় সেটি হচ্ছে যে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইউরোপ এবং এই কোভিড পরিস্থিতি উঠানামা যাই করুক না কেন সামনের দিনগুলিতে অর্থনৈতিক দুরবস্থা কাটানোর যে চেষ্টা সেটি ইউরোপ করছে। তো জাফর, এই ছিল পর্তুগাল থেকে গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। জাফর।
করোনার অভিঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইউরোপ। পর্তুগালের লিসবন থেকে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পিংয়ে শুরুতেই ধাক্কা। করোনা টেস্টের প্রথম দিনে 11 জনের মধ্যে 3 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত 3 জনই দলে প্রথমবারের মতো সুযোগ পাওয়া ফুটবলার SM বাবুল, সুমন রেজা ও নাজমুল ইসলাম রাসেল। বুধবার সকালেই এই 3 ফুটবলার করোনা টেস্ট করতে বাফুফেতে আসেন। রিপোর্টিং শেষে আর সব ফুটবলারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে যান তারা। পরীক্ষা শেষে তারা বাফুফেতে ফিরে আসেন, অপেক্ষা করেন ফলাফলের জন্য। সন্ধ্যায় ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে। এরপর বাফুফে তাদের আলাদা গাড়ি যোগে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে পাঠিয়ে দেয়। আক্রান্ত হলেও তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। 3 ফুটবলারই সুস্থ আছেন। এর একদিন আগে করোনা আক্রান্ত জাতীয় দলের আরেক ফুটবলার বিশ্বনাথ ঘোষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতায় জেকেজি কাণ্ড বলছে ডিবি। সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট। এবং পুরোদমে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ। চলতি বছরেই দৃশ্যমান হবে প্রথম ইউনিটের পরমাণু চুল্লি। ব্যয় বাড়ার শঙ্কা উড়িয়ে দিল মন্ত্রণালয়। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।